গাজার যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় বিবাদ। হামাসের নির্মূল চান নেতানিয়াহু, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা দেখছেন না বেশ কজন মন্ত্রী। ইরানের বন্দর পরিচালনাকে করাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভারত কূটনৈতিক উত্তেজনা। তেহরানের সাথে চুক্তির ঘটনায় দিল্লিকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। নির্বাচনী আইন পরিবর্তনকে কেন্দ্র করে ফ্রান্সের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্যালেডোনিয়ায় সহিংসতা, নিহত অন্তত 4, জরুরি অবস্থা জারি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় আরও স্পষ্ট হয়েছে বিভক্তি। উপত্যকায় ইসরায়েলের সামরিক শাসনের স্পষ্ট বিরোধিতা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এর পাশাপাশি করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা। দাবি বিকল্প এবং নিরপেক্ষ ফিলিস্তিনি নেতৃত্ব প্রতিষ্ঠার, তবে হামাসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত গাজার ভবিষ্যৎ নিয়ে ভাবতে রাজি নন নেতানিয়াহু। হামাসস্তানকে ফাতাস্তানে পরিণত করতে চান না, এমন মন্তব্য করেছেন। গাজায় চলমান অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের প্রশাসনে বিভেদ সামনে এসেছে বেশ কয়েকবার। উপত্যকার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে একাধিকবার মন্ত্রিসভার ভেতরে দ্বন্দ্বের খবর পাওয়া গেছে। এবার প্রকাশ্যেই বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ ছাড়লেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করলেন প্রধানমন্ত্রীকে। দাবি, উপত্যকার স্থানীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা নিয়ে প্রস্তাব দিয়েছেন বহু আগেই। ইসরায়েলের সামরিক শাসনের বিরুদ্ধেও স্পষ্ট করেছেন অবস্থান। তবে এই ইস্যুতে কোনো আলাপেই যাননি নেতানিয়াহু। গাজায় বেসামরিকদের উপর যতদিন হামাসের নিয়ন্ত্রণ থাকবে, তারা বারবার সংগঠিত ও শক্তিশালী হবে। হামাসের সরকার পরিচালনার ক্ষমতা ধ্বংস করতে হবে। অভিযানের শুরুতেই হামাস ধ্বংসের পাশাপাশি ফিলিস্তিন সরকার গঠনের কথা বলেছি, তবে এই নিয়ে আলোচনা, বিতর্ক কিংবা বিকল্প কিছু ভাবা হয়নি। গাজায় ইসরায়েলি সামরিক শাসন কেবল রক্তপাত বাড়াবে, আর বড় ধরনের অর্থনৈতিক মূল্যও দিতে হবে। গ্যালান্টের অবস্থানে সমর্থন দিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার আরেক সদস্য বেনি গান্টজও। বলেন, জটিল সময়ে দেশের জাতীয় স্বার্থে যে কোনো মূল্যে সঠিক পদক্ষেপ নেওয়া নেতার দায়িত্ব। বরাবরের মতোই বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, যতদিন হামাস টিকে আছে, গাজার ভবিষ্যৎ সরকার নিয়ে আলোচনা অর্থহীন। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অন্য কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসন করবে না বলেও মত দেন। হামাস নির্মূল সবচেয়ে জরুরি পদক্ষেপ। এটা নিশ্চিত করতে হবে গাজায় আমাদের হুমকি হিসেবে কেউ থাকবে না। তার আগ পর্যন্ত ভবিষ্যতের আলোচনা অর্থহীন। হামাসকে সরানো না হলে নিরাপত্তার ভয়ে কেউই গাজায় বেসামরিকদের দায়িত্ব নিতে চাইবে না। গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার জন্য বারবারই ইসরায়েলকে চাপ দিয়ে যাচ্ছে তেল আবিবের মিত্র যুক্তরাষ্ট্র। হামাসকে বাদ দিয়ে যুদ্ধ পরবর্তী যে কোনো বন্দোবস্ত প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। রাফা ইসরায়েলি অভিযান জোরদারের পর 10 দিনে অঞ্চলটি ছেড়েছে প্রায় 6 লাখ ফিলিস্তিনি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছে সাধারণ মানুষ। মধ্য উত্তরাঞ্চলের দিকে ফিলিস্তিনিদের ঢল বাড়ছে। যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে নতুনভাবে তাঁবু টাঙিয়ে তারা মাথা গোঁজার ঠাঁই বানিয়েছে। খাবার, পানি সহ বেঁচে থাকার মৌলিক সুবিধার অভাবে মানবেতর পরিস্থিতি বাস্তুচ্যুত, এবং আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে রাফায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, যেখানে আশ্রয় নিয়েছিল 15 লাখের বেশি ফিলিস্তিনি। বিমান হামলা জোরদারের পাশাপাশি স্থলাভিযানও চলছে। প্রতিনিয়তই অঞ্চলটি ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে আশ্রিতদের। চলতি বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত গাজার ত্রাণবহরে অন্তত 80 দফা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিভিন্ন মানবাধিকার এবং পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ত্রাণ সংগ্রহের সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়। পাশাপাশি অভুক্ত গাজাবাসীর কাছে যেন ত্রাণ না পৌঁছাতে পারে সে লক্ষ্যে ট্রাক বহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলার বেশিরভাগই হয়েছে সালাহ আল দিন এবং আল রশিদ স্ট্রিট এলাকায়। সামরিক বাহিনীর পাশাপাশি দখলদার ইহুদিরাও ত্রাণ বহরে হামলা চালায়।
যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার জন্য একমাত্র দায়ী ইসরায়েল, এমন অভিযোগ করলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। গাজায় আগ্রাসন বন্ধ ছাড়া কোনো শর্ত মানা হবে না, এমন হুঁশিয়ারিও দেন তিনি। মিশর ও কাতারের যুদ্ধবিরতি প্রস্তাবে আমাদের সম্মতি জানিয়েছি। মার্কিন প্রশাসনও বিষয়টি নিয়ে অবগত ছিল। তবে দখলদাররা প্রস্তাবের প্রতিক্রিয়ায় রাফা ক্রসিং দখল ও নিয়ন্ত্রণে নিয়েছে। রাফায় আগ্রাসন শুরু করেছে, জাবালিয়া ক্যাম্প জয়তুনে প্রবেশ করেছে। মিশর ও কাতারের প্রস্তাবে সংশোধন এনে আলোচনা প্রক্রিয়া থমকে দিয়েছে। হামাস সদস্য মনে করে নিজেদের 5 সেনাকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ঘটনায় আরও 7 জন আহত হয়েছে। একে দুর্ঘটনা বা ফ্রেন্ডলি ফায়ার আখ্যা দিয়েছে তেল আবিব। বুধবার গাজার উত্তর উপত্যকায় হামলা চলাকালীন সময়ে দুর্ঘটনা ঘটে বলেই কর্তৃপক্ষ জানিয়েছে। গাজার সীমান্তবর্তী অঞ্চলে ক্রস ফায়ারের মাঝে পড়ে 202 ব্যাটালিয়নের সদস্যরা হামলার এক পর্যায়ে তাদের শত্রুপক্ষ মনে করে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হয় এবং এতে করেই হতাহত হয়। 76 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। গত সোমবার তাদের মুক্তি দেওয়া হয়। আর এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা OCHA। সংস্থাটি জানায় 2টি বাসে করে এই ফিলিস্তিনিদের গাজায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের খান ইউনিসের আল কারারা এলাকায় মুক্তি দেওয়া হয়। বাস থেকে নামানোর পর বন্দীদের পায়ে হেঁটে বিভিন্ন স্থানে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে চলমান যুদ্ধে গাজা থেকে তাদেরকে আটক করা হয়েছিল। তবে কী কারণে মুক্তি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাস। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখলে নেয় শিক্ষার্থীরা এবং সেখানকার একটি লেকচার হলের সামনে জড়ো হয় 3 শতাধিক ছাত্রছাত্রী। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস। বিক্ষোভকারীদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা এবং পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের দমাতে পুলিশ ধরপাকড় চালায়। এই আন্দোলনের জেরে সব ক্লাস স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মাস থেকে ইসরায়েল বিরোধী আন্দোলনে উত্তপ্ত মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ইরানের বন্দর ব্যবহারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে তুঙ্গে কূটনৈতিক উত্তেজনা। ইরানের চাবাহর এলাকার ওই বন্দর পরিচালনা নিয়েই সম্প্রতি দিল্লি তেহরানের চুক্তি হয়। চিরবৈরী ইরানের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় ভারতের উপরে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন সতর্কতাকে অগ্রাহ্য করে নিজ স্বার্থকেই গুরুত্ব দিচ্ছে দিল্লি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের চাবাহারের এই বন্দর। সম্প্রতি এই বন্দর নিয়েই ইরান ভারত চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা অনুযায়ী চাবাহারে অবস্থিত শাহিদ বেহেস্তি বন্দর 10 বছর পরিচালনা করবে ভারত। চুক্তির আওতায় প্রায় $12 কোটি বিনিয়োগ করবে ভারতীয় সংস্থা ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড। এর পাশাপাশি দেবে $25 কোটি আর্থিক সহায়তাও। দিল্লির ওই সিদ্ধান্তের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ওয়াশিংটন। প্রশ্ন ওঠে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় সেই কড়াকড়ি মিত্র ভারতের ওপরও প্রযোজ্য হবে কিনা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাফ জবাব, যারা ইরানের সাথে বাণিজ্যিক চুক্তি করবে তাদেরকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক থাকতে হবে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ আছে। যারা ইরানের সাথে চুক্তি করবে তারাও এর কবলে পড়তে পারে। এক্ষেত্রে ভারতকে বিশেষ কোনো ছাড় দেওয়া হবে না। যদিও মার্কিন এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ ভারত। দিল্লি বলছে নিজ স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। এর আগে 2016 সালেও বন্দরটি ব্যবহার করা নিয়ে চুক্তি হয় ইরান ভারতের মধ্যে। তবে প্রতি বছরই সেটি নবায়নের প্রয়োজন হতো। বাণিজ্যিক এবং ভূরাজনৈতিক কারণে দীর্ঘমেয়াদে এটি ব্যবহারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এই বন্দরটি আমরা দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছি, কিন্তু নানা বাধার কারণে দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারিনি। এই চুক্তি ছাড়া বন্দর পরিচালনা সম্ভব হচ্ছিল না। যুক্তরাষ্ট্রের কিছু আপত্তিকর বিষয়ে আমরা জেনেছি, তবে সেটিও আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। পাকিস্তানের পশ্চিম সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত চাবাহার বন্দর, তাই কৌশলগতভাবে এটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। খার্কিভের উত্তর পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। আরও 3টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো, এমন দাবি ক্রেমলিনের। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, ইউক্রেনের সব ফ্রন্টেই অগ্রসর হচ্ছে রাশিয়া এবং খার্কিভের পরিস্থিতি জটিল বলে স্বীকারও করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই দাবি তার। উত্তর পূর্বাঞ্চলে খার্কিভের লুকিয়ানস্কি ও লিভোকের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি মস্কোর। জাপোরিঝিয়ার রোবোতিন এলাকারও দখল নিয়েছে তারা। বড় ধরনের হামলা হয়েছে খেরসানে। আবাসিক এলাকায় বোমাবর্ষণে ক্ষয়ক্ষতির শিকার 8টি বহুতল ভবন সহ আরও 5টি বাড়ি, 2টি স্কুল, একটি চিকিৎসা কেন্দ্র। আহত হয় 18 জন। হামলা হয়েছে চেরনিভ ও সামিতেও। ইউক্রেনের প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে নিয়মিত অগ্রসর হচ্ছে রাশিয়া, প্রতিদিনই পাচ্ছে সাফল্য, এমন দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। জেনারেল স্টাফের নেতৃত্বে কমান্ডারদের পরিকল্পনা বাস্তবায়ন করছেন সেনারা। সবাই ঠিকঠাক দায়িত্ব পালন করছেন। প্রতিদিন আমাদের সেনারা সাফল্য পাচ্ছে। সবগুলো ফ্রন্টেই অগ্রসর হচ্ছে তারা। পিছু হটার খবর অস্বীকার করেছেন ইউক্রেনের জেনারেল স্টাফ। দাবি, প্রয়োজন অনুযায়ী পুনর্বিন্যাস করা হয়েছে সেনাদের। তবে খার্কিভের পরিস্থিতি কঠিন বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কুপিয়ানস্কের দিকে 20টি হামলা ঠেকানোর দাবিও করেন। সামরিক সহায়তা দ্রুত পাঠানোর অনুরোধ করেন মিত্রদের। দোনেস্ক ও খার্কিভের পরিস্থিতি জটিল, তবে এখনই কোনো উপসংহার টানার উপায় নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। আমাদের যোদ্ধারা দখলদারদের অস্ত্র ধ্বংস করছে। নতুন করে সেনা মোতায়েন করেছি বিভিন্ন এলাকায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে দ্রুত অস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তার কথা জানিয়েছি। 2টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলেই যুদ্ধের পরিস্থিতি পাল্টে যেত। আবারও হামলার টার্গেট হয়েছে রাশিয়ার সীমান্তবর্তী বেলগরদ। ক্ষয়ক্ষতির শিকার বেশ কয়েকটি ভবন ও অর্ধশতাধিক গাড়ি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। নিজেদের কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে কাজ করছে চীন ও রাশিয়া। বেইজিংয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বললেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও তারা কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, চীন ও রাশিয়া দুই দেশই ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান চায়। এ সময় ইউক্রেন সংকট সমাধানে চীনের ভূমিকার প্রশংসাও করেন পুতিন। জানিয়েছেন, দুই দেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পারস্পরিক সহযোগিতা বেড়েছে। দুই নেতা বলেন, বিদেশ নীতিতে বেশ মিল রয়েছে বেইজিং ও মস্কোর। বলেছেন, পরস্পরের স্বার্থকে গুরুত্ব দেয় উভয় দেশ। পুতিন নতুন মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। আমরা একসাথে একটি গণতান্ত্রিক বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছি, যেখানে কেন্দ্রীয় ভূমিকা থাকবে জাতিসংঘের। আমরা মনে করি এশিয়া প্যাসিফিক অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দিকে আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি প্রেসিডেন্ট শির সাথে কথা বলেছি। চীন এই সমস্যা সমাধানে যেসব উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। ফ্রান্সের স্বায়ত্তশাসিত অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সংখ্যাতে অন্তত 4 জন নিহত হয়েছেন। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। অঞ্চলটিতে বাড়তি সেনা মোতায়েনও করা হয়েছে এবং অঞ্চলটির বাসিন্দাদের ভোটাভুটির নিয়মে পরিবর্তন নিয়ে মঙ্গলবার ফ্রান্সের পার্লামেন্টে একটি বিল পাশ হয়। নতুন এই বিল আইনে পরিণত হলে যেসব ফরাসি নাগরিক নিউ ক্যালেডোনিয়াতে 10 বছরের বেশি বসবাস করেন তারাও আঞ্চলিক নির্বাচনে ভোটাধিকার পাবেন। এবং এরই প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। আদিবাসীদের প্রতিবাদ আন্দোলনে পুলিশ বাধা দিলেই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। আবাসিক, বাণিজ্যিক সহ বিভিন্ন স্থাপনায় আগুন দেয় বিক্ষুব্ধরা এবং এই অবস্থায় প্রয়োজনে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেয় প্রশাসন। নিউ ক্যালেডোনিয়ায় যে ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সেখানে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। এর পাশাপাশি গ্রেফতার, তল্লাশি সহ বিভিন্ন পদক্ষেপ নেবে প্রশাসন। মৃত্যুর সাথে লড়ছেন আততায়ীর হামলার শিকার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী
রবার্ট ফিকো। বুধবার সন্ধ্যায় 3 ঘণ্টা ধরে তার শরীরে অস্ত্রোপচার চালানো হয়, তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি, এমনটাই জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী রবার্ট কালিনাক। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যা চেষ্টা। বুধবার রাজধানী থেকে 112 মাইল দূরে হামলার শিকার হন ফিকো। স্থানীয় সময় দুপুর 2:30 নাগাদ তাকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি ছোড়া হয়। এরপরে দ্রুত হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে হামলাকারী আটক হয় এবং স্থানীয় গণমাধ্যম বলছে 71 বছর বয়সী অস্ত্রধারী একজন লেখক ও রাজনৈতিক কর্মী। এই হামলাকে দেশের গণতন্ত্রের উপর আঘাত আখ্যা দিয়েছে স্লোভাক প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা। নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। আর্থিক দুর্নীতি মামলায় ভিডিও কলের মাধ্যমে সুপ্রিম কোর্টে হাজিরা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার নেতৃত্বে সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় ইমরান খানকে কথা বলার সুযোগ না দিয়ে শুনানি মুলতবি ঘোষণা করা হয়। এর আগে বুধবার ইসলামাবাদ হাইকোর্টে 190 মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় জামিন পান পিটিআই প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরি এই রায় দেন। অবশ্য ইমরান খান এই মামলায় জামিন পেলেও তাকে কারাগারেই থাকতে হবে। গত বছরের আগস্ট থেকে কারাবন্দী পিটিআই প্রধান। রাষ্ট্রীয় তথ্য ফাঁস সহ ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার বিচার চলছে। অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর যুদ্ধাপরাধের তথ্য ফাঁস করায় দেশটির এক সেনা কর্মকর্তাকে কারাদণ্ড দেয়া হলো। ডেভিড ম্যাকব্রাইড নামের ওই সেনা কর্মকর্তা আফগানিস্তানে অস্ট্রেলীয় বাহিনীর যুদ্ধাপরাধের বিভিন্ন গোপন নথি ফাঁস করেন। এই অপরাধী তাকে 6 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। এবং 2001 সালে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোট, যার অংশ হিসেবেই সে দেশে 39,000 সেনা মোতায়েন করে অস্ট্রেলিয়া। অভিযান চলাকালে বিভিন্ন যুদ্ধাপরাধ করে অজি সেনারা। 2016 সালে এসব তথ্যই ফাঁস করেন ম্যাকব্রাইড এবং সেই তথ্যের ভিত্তিতে অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসিতে আফগান ফাইল নামে নিবন্ধ প্রকাশিত হয়। মামলায় বলা হয়েছে নথি ফাঁস করে সামরিক বাহিনী এবং রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘন করেছেন ম্যাকব্রাইড। টেক্সাসের গ্যালভেস্টন শহরে সেতুর সাথে বার্জের ধাক্কায় ভেঙে পড়েছে অবকাঠামোর একাংশ। বুধবার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজের সাথে ধাক্কা লাগলে পণ্যবাহী জাহাজ থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে। এর ফলে বন্ধ হয়ে যায় টেক্সাসের সাথে নিকটবর্তী প্যালিকান দ্বীপের যোগাযোগ। এছাড়া সেতু ধসে পড়ার আশঙ্কায় বন্ধ করা হয় সব নৌযানের চলাচল। কর্তৃপক্ষ জানিয়েছে বার্জ নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা এবং এর মাঝে পানি পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গেল মার্চে বাল্টিমোরের সেতু ভেঙে 6 জনের মৃত্যু হয়। কানাডার আলবার্টা প্রদেশে শুরু হওয়া দাবানল দ্রুতই অগ্রসর হচ্ছে উত্তরাঞ্চলের দিকে। বাড়ি ছেড়ে শত শত মানুষ পালাচ্ছে। মঙ্গলবার দাবানলের এই ভয়াবহতার জন্যই দেশটির ফোর্ট ম্যাকমুরে এবং এর আশপাশের শহরগুলো থেকে প্রায় 6,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। গত সপ্তাহ থেকেই শহরটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বনগুলোতে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে এবং প্রচণ্ড শুষ্ক আবহাওয়া, তীব্র বাতাসের কারণে দাবানলের লেলিহান শিখা গতি পায়। আগুন না নেভায় ক্রমশই আগুন অগ্রসর হচ্ছে কানাডার তেল ও বালি সমৃদ্ধ শহর ফোর্ট ম্যাকমুরেতে। আলবার্টা এরই মাঝে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 24,700 একর জমি। এই ছিল যমুনা আইডেস্কে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।